হ্যালো এভরিওয়ান, শুভ সানডে, শুভ রবিবার। আহ, কেমন আছেন সবাই? আমি কাইসার হোসেন বলছি কানাডা থেকে। I'm very excited. Welcome everyone to our first live episode. আমাদের স্ট্রাগল টু সাকসেস যে নতুন আমরা আমাদের লাইভ সিরিজ শুরু করেছি, সেটা প্রথম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি খুবই আনন্দিত, খুব খুশি, খুবই এক্সাইটেড বলতে পারেন আমাকে। তো আমাদের সাথে আমাদের লাইভ প্যানেলে আছেন সঞ্জিদা আপু, উনি সাসক্যাচুয়ান থেকে আসছেন, কানাডা থেকে, এবং মেহজাবিন আপু, উনি উইনিপেগ ম্যানিটোবা, কানাডা থেকে এসেছেন। ওয়েলকাম সঞ্জিদা আপু এন্ড মেহজাবিন আপু। Thank you সঞ্জিদা so আপু, much. much, Thanks for Bhaiya. inviting Thank me. you. ওয়ান্ডারফুল, নো দ্যাটস অ্যামেজিং। আমাদের এই পর্বে আমাদের জীবনের গল্প বলবো আমরা আমরা আহ, কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে কিভাবে চললাম, কোথায় আসলাম, এগুলো নিয়ে আমরা আমাদের জীবনের গল্প নিয়েই আপনাদের সাথে পথ চলা শুরু করব। সেটাই আমাদের একটা উদ্দেশ্য, এবং আমাদের জীবনের গল্প সাথে সাথে আমাদের জীবনের যে শিক্ষা, সেগুলো আপনার সাথে শেয়ার করব, এবং হয়তোবা আপনাদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারবো। এবং সেই সাথে আমরা কি করছি, কিভাবে এগোচ্ছি, কিভাবে আমাদের স্বপ্ন নিয়ে চলছি, আমাদের স্বপ্নযাত্রায় আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে সবাই এখানে অংশ নিচ্ছে, কিভাবে আপনার স্বপ্ন, আমাদের ড্রিম আমরা অ্যাচিভ করতে চাই, সেই সমস্ত কিছুর গল্প কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সেই উদ্দেশ্য, সেই ইচ্ছা আমাদের আছে। তো আমি খুবই এক্সাইটেড, খুবই কি বলবো, it's something like my dream come true kind of thing. So I'm really excited. আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সব সময় আপনাদেরকে আমাদের পাশে পাবো। সো সঞ্জিদা আপু, আপনার কাছে চলে যাচ্ছে এখন। সঞ্জিদা আপু, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে বা কিছু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে, আমরা কিভাবে এটা, আমাদের পর্বের উদ্দেশ্য কি, এরপর আমরা মেহজাবিন আপুর কাছে যাব। Sure. ধন্যবাদ কায়সার ভাই, আমাকে এই সুন্দর মানে আপনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, এবং আমি খুবই অনার্ড ফিল করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার সম্পর্কে যদি একটু বলি, আমি হচ্ছে সঞ্জিদা হাসনিন, আমি থাকি হচ্ছে রিজাইনাতে, সাসক্যাচুয়ানের শহরে। কানাডাতে আছি 18 বছরের মতো। আই এম এ মম অফ 3 চিলড্রেন and I'm working full time. And এই তো, আর এই প্রোগ্রামের আসলে মূল উদ্দেশ্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেহেতু একটা ডিজিটাল বিজনেস করছি, আমাদের লাইফ আমরা কোথা থেকে শুরু করলাম, কেন এই বিজনেসটা পার্সু করলাম, হোয়াট মেড আস থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ অপশনস, এগুলো এক্সাক্ট বিজনেস অনলি কোয়েশ্চেন না করে আমরা আমাদের লাইফ জার্নিটা শেয়ার করব, যাতে এটা রিলেটেবল হয়। আপনারা যারাই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, তারা দেখবেন যে রিয়েল মানুষ, আমরা কোনো স্ক্রিপ্টেড কোনো স্টোরি বলছি না, আমরা আমাদের রিয়েল জার্নিটা শেয়ার করছি। অ্যান্ড হোপিং যে এই জার্নি যখন আমরা শেয়ার করছি, আপনারা শুনবেন, সেটা আপনাদেরকে মোটিভেট করবে to think like we are exactly like you, immigrant with big dreams, and এখানে এসে আমাদের কিছু স্বপ্নভঙ্গ, তারপর আবার নিজেদেরকে রিবিল্ড করা। এখানে ইউ উইল ফাইন্ড yourself আমাদের স্টোরিতে। সো এটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। ব্যাক টু কাশার ভাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সঞ্জিদা আপু, খুব সুন্দর করে এটা তুলে ধরার জন্য। তো মেহজাবিন আপু, আপনি বলেন আমাদের এই পর্বের আমাদের উদ্দেশ্য কি, এবং আমরা কিভাবে আমাদের এই স্বপ্নযাত্রা বা গল্পের, আমাদের জীবনের গল্প আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই। জি, সো ধন্যবাদ এগেইন কায়সার ভাই। আমি খুবই প্রিভিলেজড যে আপনি এত সুন্দর একটা প্যানেল তৈরি করেছেন আমাদের জন্য, এবং আমাদেরকে সময় দিয়ে মানে আমাদের জন্য সময় বের করেছেন। সো থ্যাংক ইউ এগেন। আর আমি আমার সম্বন্ধে বলছি যে আমি মেহজাবিন সুলতানা, আই এম ফ্রম উইনিপেগ, কানাডা। আমি অবশ্যই একজন মাম, ওয়াইফ, এবং অ্যাজ এ ফর্মার প্রফেশনাল আমি একজন আর্লি চাইল্ডহুড এডুকেটর। বাট ইটস বিন ফিউ ইয়ার্স আমি এই বিজনেসটাই করছি। তো ভাইয়া যেটা বললেন যে কেন আমরা বিজনেসে এসেছি, সো আমাদের সবারই একটা উদ্দেশ্য থাকে, এবং আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন সঞ্জিদা আপুর থেকে যে অ্যাজ এ ইমিগ্রেন্ট আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে আসি,
হ্যাঁ, আমাদের প্রত্যেকের মনে একটা নিজস্ব স্বপ্ন থাকে এবং মনে হয় যে জীবনটা ওভাবে তৈরি করব। তো আপনাদের মতোই আমরাও এসেছি, বাট একটা যেটা হয় যে যখন রিয়ালিটি ফেস করি তখন মনে হয় যে আল্লাহ, স্বপ্নগুলো কিভাবে আর মানে ছুঁতে পারছি না, স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে না। তো ওই ওই মানে ওই হোপ থেকেই আমার এই বিজনেসের যাত্রা শুরু। আম তো আস্তে, আস্তে আপনারা এটাও বুঝবেন আমাদের স্টোরির মাধ্যমে যে আমরাও আপনাদের মতোই আম ইমিগ্রেন্ট, এবং আমরাও এসেছি এবং আমরাও স্বপ্ন নিয়ে এসেছি, এবং একটা সময় রিয়ালিটি ফেস করতে, করতে আমাদেরকেও অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে পার করে এখন আসতে হয়েছে। তো এটাই আমরা চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য, এবং হোপফুলি আমাদের স্টোরি গুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আমরাও একজন খুবই সাধারণ মানুষ এবং খুবই সীমিত জ্ঞান দিয়ে এই বিজনেসটা শুরু করেছি। কিন্তু এখন এই বিজনেসের মাধ্যমে আমাদের প্রত্যেকের লাইফে কি অ্যাচিভমেন্ট হয়েছে। সো ব্যাক টু এগেন কায়সার ভাই, গো হেড ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে কথাগুলো তুলে ধরার জন্য। হ্যাঁ, সেটাই আমরা আমাদের জীবনের কথা বলবো। আমি হয়ে সবার সামনে উপস্থাপন মানে নিজেকে তুলে ধরার চেষ্টা করব, যেখানে আমরা আমাদের নিজস্বতা, আমাদের একটা রিয়েল যে জার্নি, এবং কোনো মুখোশ ছাড়া, সোজা কথা, কোনো আমরা মাস্ক না পরে আমাদের একটা উইদাউট এনি মুখোশ, একটা একটা অসম্ভব রকমের একটা অকৃত্রিম যাত্রা যেটা আমার চলছে আমাদের নিজস্বতা নিয়ে, আমাদের নিজের জীবনে, সেটারই একটা অকৃত্রিম প্রকৃত রূপ, প্রকৃত যে গল্প, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। চেষ্টা করব যাতে করে আপনারাও সেই গল্পে, সেই স্বপ্নযাত্রায় শামিল হতে পারেন এবং দেখতে পারেন, বুঝতে পারেন, বুঝে নিতে পারেন কিভাবে আমরা আমাদের স্ট্রাগল টু সাকসেস, যেটা আমরা পর্বের নাম রেখেছি, সংগ্রাম থেকে সাফল্য, সেই পথযাত্রায় আমরা আছি। তো এটা সত্যি, সত্যি আমি মন থেকে চাওয়া, সত্যি কথা। এবং আমি চেষ্টা করব যে আমার জীবনের আমার মানে আমি অলরেডি ক্রসড একটা সিগনিফিক্যান্ট পার্ট অফ মাই লাইফ। আমার মেয়েরাও বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি যায়। বাট এনিওয়ে, আমার এই জীবনে যতটুকু যা শিখেছি, সেই শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের কাছে শেখার প্রচন্ড আগ্রহ নিয়েই আমার এই পর্ব শুরু করা। তো ধন্যবাদ আপনাদেরকে ছোট্ট করে আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এখন আমাদের একটা হয়তোবা আমরা জানতে চাইবো সঞ্জিদা আপুর কাছ থেকে, যে আমাদের যে আপনি তো কানাডায় যে আসছেন, আমরা সবাই কানাডায় আসছি বা বিভিন্ন দেশে যাই, মানে আমরা যখন দেশ ছাড়ি, অন্য দেশে আমরা পাড়ি জমাই, তখন অনেক একটা স্বপ্ন নিয়ে আমরা পাড়ি জমাই, আমাদের জীবনে এটা হবে, ওটা হবে। আমি যেমন কানাডায় 21 বছর আগে এসেছি, আমি আমার ওয়াইফ সহ এসেছিলাম 2005 সালে, অনেক একটা বড় স্বপ্ন নিয়ে, এবং সবাই সেটা আসে। এবং আমার এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আমাদের দর্শকরাও তাদের জীবনযাত্রার সাথে এটা মিলিয়ে নিতে পারে কিছুটা। হ্যাঁ, তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি ধরনের ড্রিম নিয়ে এসেছিলেন যখন আপনি কানাডায় এসেছিলেন প্রথমে? ধন্যবাদ কায়সার ভাই প্রশ্নটা করার জন্য। কানাডাতে আমি এসেছি 2008 এ। সো ইটস লাইক হাউ মেনি ইয়ার্স? 18 ইয়ার্স নাও, রাইট? তো আমি এসেছি, আসলে আমার যাত্রাটা অনেকের সাথে সিমিলার। আমি আমার হাজবেন্ডের কাছে এসেছি। আমার বিয়ের 6 মাস পরে আমি কানাডা এসেছি টু বি উইথ মাই হাজবেন্ড, টু লিভ টুগেদার, বিল্ড এ ফ্যামিলি। তো এই স্বপ্ন খুব ছোট স্বপ্ন, নট অ্যাবাউট এ ক্যারিয়ার, নট অ্যাবাউট মাই এডুকেশন, জাস্ট এ সিম্পল ড্রিম অফ লিভিং উইথ মাই হাজবেন্ড, বিল্ডিং আওয়ার ফ্যামিলি। এবং এটাই আমার আমার স্বপ্নটা খুবই ছোট ছিল, খুবই সিম্পল, বাংলাদেশ থেকে আসা এবং আমাদের টোনাটুনি সংসার। এমন একটা সময় আমি এসেছি যে দেখা গেছে যে অনেক কিছু ছিল না, একটা রেন্টেড আমরা অ্যাপার্টমেন্টে ছিলাম, দ্যাট ওয়াজ অলসো শেয়ার্ড উইথ আদার 2 স্টুডেন্টস। কিন্তু মনে হয়নি যে অনেক কিছু নাই, মনে হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে আসছি, আস্তে আস্তে সব বিল করবো, ইটস ফাইন। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ব্লিসফুল টাইম ইন মাই লাইফ। থ্যাংক ইউ কায়সার ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সঞ্জিদা আপু। মেহজাবের আপু, আপনার ড্রিম কি ছিল? আপনার যাত্রাটা একটু বলেন, এই পার্সপেক্টিভ থেকে, এই দৃষ্টিকোণ থেকে আপনার স্বপ্ন, আপনার কানাডা আসার
যে শুরুটা এবং সেই স্বপ্নের যে যাত্রা সেটা আপনি একটু বলেন। ধন্যবাদ ভাইয়া এগেন। সো আমার স্বপ্নটাও সঞ্জিদা আপুর থেকে খুব বেশি ডিফারেন্স না। মানে আমার বিয়ে হয়েছে 2001-এ, তো 2002-তে আমি চলে আসি আমার হাজবেন্ডের কাছে। তো ও তখন স্টুডেন্ট ছিল আর আমিও তখন স্টুডেন্ট ছিলাম। তো যেটা হয় যে আমারও স্বপ্ন ছিল যে দুজন মিলে এসে পড়াশোনা করব, তারপরে চাকরি করব আর জীবনটা উপভোগ করব। এটাই ছিল স্বপ্ন, হ্যাঁ? আর প্রথম দিকে তো স্বাভাবিক সবকিছু নতুন দেশ, নতুন মানে একটা এক্সাইটমেন্ট থাকে যে কি মানে ওয়েদার ডিফারেন্ট। আমরা তো বাংলাদেশে যখন থাকি তখন তো আমরা কখনো স্নো দেখিনি। তো এখানে এসে স্নোটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম প্রথম। তখন ইয়াংও ছিলাম ভাইয়া। আম তো ওইটা খুব এক্সাইটেড ছিলাম। তারপরে মনে হয়েছে একটু অন্য দেশে যাব, কিভাবে চলবো, মানে সবকিছু মিলায় একটা কিউরিসিটি, একটা ছোট্ট ড্রিমটা কিভাবে ফুলফিল হবে, এই মানে খুব বেশি অ্যাম্বিশাস আমি কখনোই ছিলাম না। এবং জীবনটা উপভোগ করব, এটা আমার সবসময় একটা হোপ ছিল যে যাই থাকুক আমরা দুজনে মিলে যাতে মানে টোনাটুনি সংসার স্বাভাবিক, মানে দুজনই স্টুডেন্ট আর কি থাকবে। তো তারপরে জীবনটা উপভোগ করব পড়াশোনা শেষ করে, এটাই ছিল ভাইয়া আসলে ড্রিম। কিন্তু এখানে আসার পরে যখন দেখি যে সবকিছু আর কি মানে কালচারাল এগুলো আমরা আবার বলবো। তো এটাই ছিল আমার ড্রিম যে ভালো থাকবো, জীবনটা উপভোগ করব, দুজন মিলে সময় কাটাবো। দ্যাট ওয়াজ মাই ড্রিম ভাইয়া। ওয়ান্ডারফুল, খুবই ভালো লাগলো। এখন কায়সার ভাইকে আমি প্রশ্ন করি, আপনি কি ড্রিম নিয়ে এসেছিলেন? বললেন যে 2001 এসেছেন, রাইট, আপনার ফ্যামিলি নিয়ে। আপনি কি স্বপ্ন নিয়ে এসেছিলেন? থ্যাংক ইউ আপু। হ্যাঁ, 2005-এ এসেছি আসলে। তো আমারও ড্রিম ছিল সবার মতোই। আমার প্রথম যে ড্রিমটা ছিল, আমার বাবা মা তো খুব সৎভাবে জীবনযাপন করেছেন। আমি আপার মিডল ক্লাসের ছেলে, খুব বড়লোকের ছেলে না। আমার বাবা খুবই সৎ জীবনযাপন করেছেন, যে কারণে টাকা পয়সা করতে পারেন নাই। মানে সৎভাবে ইনকাম করা, হালাল ইনকাম করা যায় কিন্তু খুব কঠিন। তো যদি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়েছিলাম ঢাকা শহরের, ওয়ান অফ দ্য বেস্ট। আমার আম্মু আব্বুর সিদ্ধান্তের কারণে অনেক কষ্ট হয়েছিল। ওয়ান অফ দ্য রেয়ারেস্ট পিপল যারা চাকরিজীবীর সন্তান হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়াশোনা করেছে। আমি 1995 ব্যাচ নর্থ সাউথ ইউনিভার্সিটি। Because it is expensive, private university and a lot of expenses on that. হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ ছিল। তো তো আব্বা আমার মানে বাই দ্য ওয়ে একমাত্র মানে ছেলে সন্তান। আমার বোনও আছে টেক্সাসে। তো ওই কারণে বড় সন্তান, এই কারণে আব্বা আমার অনেক ড্রিম ছিল। আর পড়াশোনা আমি ভালো ছিলাম সবসময়। তো আব্বা আমাও খুব চাইতেন যে একটু ভালো করে পড়াশোনা করি, একটু ভালো কিছু হই আরকি। তো যাই হোক, তো চাকরিজীবীর আমি কেন চাকরিজীবী বলছি? কারণ মানে একটা আ আমাদের ফাইন্যান্সিয়াল একটা লিমিটেশন সবসময় ছিল। তো আব্বা আম্মাকে আমি ভেবেছি যে একটু হেল্প করব। কারণ বাংলাদেশে থেকে আ সৎভাবে ভালো ইনকাম করাটা অনেক ডিফিকাল্ট মনে হয়েছিল আমার জন্য এক পর্যায়ে। এবং সেই সাথে বিদেশে এসে বিদেশে ভালো থাকার এবং একটা সুন্দর জব স্বপ্ন গড়ার তো স্বপ্ন সবারই থাকে। তো মূলত সেটাই। বাবা-মাকে এবং ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত একটা সৎ জীবনযাপন করা, সৎ উপার্জনের দিকে আসা। কারণ মানে সত্যি কথা, আমার কানাডা ছিল ড্রিম। এখানে যে মানে স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ। আর হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিশ্চিত করা, পরিবার হয়েছে, ফ্যামিলি। আমার বিয়ে করেছি 2004 সালে। তো আমার ওয়াইফকে নিয়ে 2005-এ আসছি। তো ভাবছিলাম যে হয়তো একটা সুন্দর জীবন হয়তো গড়তে পারবো সন্তানের। তখনও তো বাচ্চা-টাচ্চা হয় নাই। আমি তো একা আমার ওয়াইফ নিয়ে এসেছি। তো সেটার কারণেই আসা আরকি। সেই যাত্রাটা শুরু সেখান থেকে। আলহামদুলিল্লাহ। সেটাই। তো হ্যাঁ, এখন আমরা আমাদের সবার জীবনের প্রাথমিক স্বপ্নের কথা বললাম, কানাডায় কেন আসলাম। হয়তো আপনার দর্শক এবং শ্রোতা যারা আছেন, আপনারাও মেনে নিতে পারছেন যে আপনারাও আপনাদের বিভিন্ন স্বপ্ন নিয়ে এই কানাডা বলেন আর বিভিন্ন দেশে আপনারা ছড়িয়ে আছেন। হয়তো ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, জাপান থেকে বিভিন্ন দেশে আপনারা ছড়িয়ে। হয়তো আপনি আপনাদের স্বপ্নের
সাথে মিলিয়ে নিতে পারবেন এবং অ্যাকচুয়ালি এটাই স্বাভাবিক যে স্বপ্ন জীবন গড়ার জন্য একটা অর্থনৈতিক সমৃদ্ধি আসার জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি, বাবা মার জন্য কিছু করা, সন্তানদের জন্য কিছু করা, পরিবারের জন্য কিছু করা, ওয়াইফের জন্য করা। এটার কারণেই তো আমরা মানে দেশের মায়া ত্যাগ করে জীবনের সমস্ত কিছু শৈশব, কৈশোর, যৌবন যেখানে আমাদের কেটেছে, আমাদের শেকড় যেখানে ছিল সেটা ছিন্ন করে আমরা বিদেশ বিভুঁইয়ে চলে আসলাম। এটা আসলে কত কষ্টের একটা বিষয়। কিন্তু তারপরেও স্বপ্ন থাকার কারণে এই কষ্টটাকে আমরা ত্যাগটাকে আমরা স্বীকার করি। তো সেটা সবার জীবনে আছে। তো সেই অনুভূতিগুলো, সেই আম পেইন গুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই। আমি জানি আপনারা সবাই সেই সেই একই অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতের আমাদের এই গল্পের যাত্রায়, আমাদের এপিসোডে আমাদের গল্পগুলো আরো সুন্দর করে মিলিয়ে নিতে পারবো। সরি আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আমি খুব ট্রু সেন্স নিয়ে কথা বলছি আমার লাইফে, আমার জীবনের, আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার মনের গহীন থেকে আমি কথাগুলো বলছি। যে কারণে আমার মন থেকে উচ্চারিত যে কথা সেটার কারণে আমি একটু আবেগে একটু আপ্লুত হয়ে গেলাম। তো যাই হোক আপু আমাদের দ্বিতীয় একটা ইয়াতে চলে যাই। আমরা জানতে চাইবো যে কানাডা যখন আসলেন তখন রিয়েলিটি আর এক্সপেকটেশন এর মধ্যে কি কোনো ডিফারেন্স পেয়েছেন সঞ্জিদা আপু? ওয়েল হ্যাঁ, রিয়েলিটি এন্ড এক্সপেকটেশন যদি বলি, এক্সপেকটেশন ছিল যে একটা বেটার লাইফ, স্মুথ লাইফ, কমফোর্টেবল, সেই স্বপ্ন থেকে আসা। আর বাংলাদেশ থেকে আমি যদি বলি, নট টু ব্র্যাগ, আমি আপার একটা ক্লাস বিলং করি বলা যায়। বাংলাদেশে এমন ভাবে বড় হয়েছি যে ড্রাইভার ছিল, মানে সবকিছু অ্যারেঞ্জ করা, মানে পানিটাও আমার ঢেলে খেতে হয় না এই টাইপের। আর ফাঁকিবাজও ছিলাম, রান্না বান্নার সাইডটাও কখনো দেখিনি, আম্মুর অনেক আদরে ছিলাম। So I didn't have to make any like big decision or make a do some hard work or something. Aspiration to chilo hocche I want to do something of my own, academically বা career wise ওভাবে career শুরু করার টাইমটাও ওভাবে হয়ে ওঠেনি। আমি বিয়ের পরে যখন চলে এসেছি তখন হার্ড যদি বলি, তখন আমাদের গাড়ি ছিল না। আমার হাজবেন্ড শফিক, he was in work permit, so he was going for work and I was staying home. এবং রাইট অ্যাওয়ে আমি জবও শুরু করিনি। প্রথম আই থিঙ্ক কাপল অফ মান্থস I was staying home. প্রথম কথা হচ্ছে হানিমুন ফেজ এর মতো ছিল, সো ইট ওয়াজ নট লাইক খুবই ডিসঅ্যাপয়েন্টিং বা কিছু। আই ওয়াজ স্টিল হ্যাপি উইথ দ্য লিমিটেড হোয়াট এভার উই হ্যাড। আমাদের ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আমি যখন এসেছিলাম ইট ওয়াজ জুলাই, সো আই গট দ্য সামার। যখন এসেছি তখন ওয়াজ নট এ শক, ইট ওয়াজ ফান অ্যান্ড অল। তো উইন্টারটা দেখে ফেলার পর মনে হয়েছে যে হ্যাঁ, দ্যাটস ডিফারেন্ট, মানে ওটার সাথে অ্যাডজাস্ট করা, প্লাস এত লেয়ারের কাপড় চোপড় পরে বের হওয়া। আরেকটা হচ্ছে আমি বলবো একটু তো অনেক গ্যাপ থাকে যে আমাদের ফ্যামিলি এখানে নেই, পরিচিত সার্কেলটা খুবই লিমিটেড। তো সেই সেন্সে অনেকের সাথে যে কানেক্টেড থাকার ব্যাপারটা, সেটা একটা বড় মিসিং ছিল। আরেকটা যদি বলি যে রিয়েলিটি এন্ড এক্সপেকটেশন, আই থিঙ্ক আই ওয়াজ লাকি বিকজ আমার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা ছিল ইংলিশে, সো গেটিং এ জব ওয়াজ ইজিয়ার ফর মি। ইট ওয়াজ নট এ বিগ জাগল। কিন্তু যে ফ্লেক্সিবিলিটিটা যেটা আমি দেখে এসেছি, আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, সো আমাদের ওরকম টাইমের ব্যাপারটা ছিল না যে মানে থাকে না যে এই ছুটি এই টাইমের মধ্যে যেতে হবে। সো আমি থ্রু আউট লাইফে দেখেছি যে টাইমিং ওইভাবে কারোর জন্য ছুটির জন্য বা একটা ওয়েট করতে হয় না। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, জবের ওই রকম স্ক্যাডিউল ছিল না আমাদের লাইফস্টাইলে। কিন্তু এখানে আসার পর আমার হাজবেন্ডের জন্য জবে যেত আসতো, ওই টাইমটা আমি বাসায় হয়তো টুকটাক করছি। এবং যখন জব শুরু করলাম তখন মনে হলো যে দ্যাটস লাইক মানে একটা রিপিটেটিভ সাইকেলের মধ্যে যে কাজ করছো, ইনকাম আসছে, ইটস নট লাইক এ লট ইদার। তো ওইটা আমি বলবো যে এক্সপেকটেশন আমার নট লাইক টু বি এ সুপার রিচ এট দ্যাট পয়েন্ট, বাট ফ্লেক্সিবিলিটি এবং যে ফান, যে টাইমটা আমরা যাচ্ছিল, I wish I could do more of a traveling, more of going here and there. কিন্তু সেটা আমাদের হয়ে ওঠেনি বিকজ অফকোর্স ওর জব, ওর ইনকাম সবকিছু মিলে ওইটা আমার জন্য ছিল একটা যে দ্যাট ওয়াজ নট এ ম্যাচ উইথ দ্য এক্সপেকটেশন। বাট আদারওয়াইজ আমি বলবো আই ওয়াজ ফিলিং ব্লেসড স্টিল, কারণ বাংলাদেশে আমাদের যে সোসাইটাল প্রেশার গুলো থাকে, ফ্যামিলি কমপ্লিকেশন বলেন,
তারপর আমাদের বের হলে যানজট, তারপর আরো যেসব আমাদের চ্যালেঞ্জগুলো বাংলাদেশে আমরা যখন থাকি সেগুলো এখানে ছিল না। সো দ্যাট ওয়াজ এ ব্লেসিং। আমি ক্যামরুসে ছিলাম, বিসিতে। ইট ওয়াজ লাইক এ হ্যাভেনলি প্লেস। মানে ওখানে আপনি বাইরে বসে থাকলে মনে হবে যে আপনি একটা হ্যাভেনের মধ্যে আছেন। সো আই ওয়াজ ব্লেসড। বাট ওই যে যদি বলেন স্ট্রাগলটা কি বা কি মিট করে নাই, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা ছিল না আমাদের সেই সময়টা, এবং মানি লিমিটেড। থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ আপু। সঞ্জিদা আপু খুব সুন্দর করে বললেন। মেহজাবিন আপু, এখন আপনার পালা। থ্যাংক ইউ এগেন ভাইয়া। সো আমার কথা বলতে আপনাদের দুজনের সাথেই আমার অনেক মিল, বাট মোর অফ লাইক মানে কায়সার ভাই যেটা বললেন যে আমি আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু আমরা দুই বোন, ওনার খুব ড্রিম ছিল যে আমরা একটু পড়াশোনা ভালো করে করব এবং নিজেদের জন্য একটা ক্যারিয়ার করব। তো অনেক সময় মানে দেখা যায় যে আমার ফুপুরাও চাকরি বাকরি করতেন, তো আব্বা সবসময় চাইতেন যে ওনাদের মতো একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড আমরা হই, হ্যাঁ, মানে কিছু একটা করি যেটা মানে হাজবেন্ডের যাই থাকুক আমাদের নিজেদের যাতে একটা ড্রিম থাকে। এরকম ছোটবেলা থেকেই উনি আমাদেরকে সবসময় চাইতেন যে তোমরা একটু ইন্ডিপেন্ডেন্ট হও, নিজে কিছু একটা করবা, সেটা যেটাই হতে পারে, চাকরিও হতে পারে, বিজনেস হতে পারে, ইট ডাজ নট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইয়োর ওন। সো সেই বিলিভ নিয়েই আমরা বড় হয়েছি, আমরা দুই বোন। তো পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পরে যেটা হয় যে আমি মনে করেছি যে পড়াশোনা করব। আমার হাজবেন্ডও তখন স্টুডেন্ট ছিল, আর আমি তো মাত্র অনার্স শেষ করে আসি। তো পড়াশোনা তো শুরু করব, কিন্তু তার আগে তো ধরেন এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যেটা, যে এখানে সবকিছু খুব এক্সপেন্সিভ। আর পড়াশোনা যখন করতে যাব তখন আমাকে কি করতে হবে, ইদার স্টুডেন্ট লোন নিতে হবে অথবা বাবা মাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হবে। সো ফর শিওর যে মিডল ক্লাস ফ্যামিলিতে আর কতটুকু বা ব্যাকআপ এখানে দেয়া যায়। তো স্বাভাবিকভাবে ওটা একটা স্ট্রেনিং পার্ট ছিল, যেটা আমাকে ম্যানেজ করতে হয়েছে যে আচ্ছা আমি যদি পড়াশোনা করতে চাই তাহলে আমাকে স্টুডেন্ট লোন নিয়ে আগাতে হবে, তারপরে আমি ইভেনচুয়ালি আস্তে আস্তে পে করব। তো সেটা একটা মানে ডিসিশনের ব্যাপার, কারণ এর আগে তো কখনোই কিছু করিনি। এর আগে মানে বাংলাদেশে যেভাবে আমরা বড় হই, অনেক আদরের, অনেক মানে আপু যেটা বললেন যে এক গ্লাস পানিও খেতে হয় না নিজের, হ্যাঁ, তো ওরকমই সিচুয়েশন বেশিরভাগ বাঙালিদেরই মিডল ক্লাস ফ্যামিলির হয়। তো এখানে আসার পরে তো সবকিছু নিজের করতে হয়, এটাও একটা বড় সারপ্রাইজিং। এবং মানে আমি কিছুটা তো জানতামই যে সবকিছু বিদেশে তো আর মানে কয়েকটা মানুষ এফোর্ড করতে পারে একটা এক্সট্রা হেল্প, হ্যাঁ, কিন্তু এত পরিমাণ সেটা আসলে অনেক মানে আনএক্সপেক্টেড ছিল, হ্যাঁ। তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে যে কালচারাল ব্যারিয়ার, যে আমরা তো একটা মুসলিম কান্ট্রি থেকে আসি, মুসলিম সোসাইটি থেকে, খাবার দাবার সবকিছু আমাদের ডিফারেন্ট, হালাল নিয়ে চিন্তা করতে হয় না। আর এখানে রেস্টুরেন্টে যখন যাচ্ছি বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে, এটা মানে মানে নিজেকেই প্রশ্ন করতে হচ্ছে এটা কি হালাল বা এটা কি খাওয়া যাবে, বা এরকম কোথাও যাচ্ছি তারা কি হালাল খাচ্ছে, এরকম। তো কালচারাল একটা শক তো আমার আমার মনে হয় অনেকেরই হয়। প্লাস হচ্ছে ওয়েদার, উইনিপেগে খুবই ঠান্ডা। তো প্রথম আমি যখন সামারে আসি এপ্রিলে 2002-এ, তখন এপ্রিলে আসি মানে স্নোটা মেল্ট হয়ে গেছে, আমি দেখলাম যে একটু ঘাস হচ্ছে, মানে একটু একটু ঘাস দেখা যাচ্ছে। তারপরে আবার যখন একটু একটু স্নো পড়লো তখন তো এক্সাইটেড যে আল্লাহ, মানে দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ, স্নো, কত ছবি তুললাম, কত কিছু মানে মেমোরি তৈরি করলাম। তারপরে যখন উইন্টার শুরু হলো তখন আসলে রিয়ালিটি আসলেই আমাকে হিট করলো যে ওরে বাবা, এটা তো ডিফারেন্ট জিনিস, এত কিছু পরে, এত ভারী ভারী জ্যাকেট, মানে জ্যাকেটের যে ওজন সেটা দিয়ে মনে হচ্ছে যে এখন তো করতে করতে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, তখন মনে হচ্ছে যে হ্যাট, মিটেন, বুটগুলো কি হ্যাভি, এইসব সব পরে রোবটের মতো হাঁটা, এবং তারপরে আবার গিয়ে আমাকে কাজও করতে হবে। সো অল দোজ থিংস অ্যান্ড মানে আরেকটা জিনিস যেটা আমাকে ভিতর থেকে অনেক মানে আমাকে ক্লান্ত করতো, সেটা হচ্ছে যে আমি ফ্যামিলিকে খুব মিস করতাম, আমার বাবা মা এবং আমার ছোট বোন, ওদেরকে খুবই মিস করতাম, এবং প্রায়ই আমার মানে হোমসিকের মতো, মানে আমি খুবই আমার খারাপ লাগতো। তো ওইসব জিনিস সবকিছু মিলায়, এই স্ট্রাগল, তারপর এক্সপেকটেশন, সবকিছু মিলায় মনে হচ্ছে যে ইটস এ ডিফারেন্ট লাইফ, যেটা আমি ড্রিম করেছিলাম আসলে সেটা ঠিক না, মানে এটা ডিফারেন্ট লাইফ, ডিফারেন্ট
ভাবে আমাকে বিল করতে হবে। তবে থ্যাঙ্কফুলি আমি এদিকে লাকি যে আমার হাসব্যান্ডের ফ্যামিলির অনেকেই ওরা আছে অনেক আগে থেকেই। তো যার কারণে আমি কিছুটা বাংলাদেশী স্বাদ মানে বাংলাদেশী মানুষের সাথে ১ম থেকে একটু কমফোর্টেড ছিলাম। আমার এক্সটেন্ডেড ফ্যামিলি থাকার কারণে। আর এটাই ছিল আমার জার্নি ভাইয়া যে I hope I made it clear. দ্যাটস অ্যামেজিং। অনেক সুন্দর করে বলেছেন। হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদের স্বপ্নের অংশ হিসেবেই তো আমাদের এখানে আসা এবং আমরা আসলে তো যারা বাংলাদেশে থাকি বা মানে কখনো বিদেশে এভাবে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ঘুরতে বেরোলেও যখন ইমিগ্রেন্ট হিসেবে যায় মানুষ, স্থায়ীভাবে বসবাস তখন কিন্তু ডিফারেন্ট পিকচার। আপনি এমনি ঘুরতে যান, বেড়াতে যান, অলওয়েজ ইটস ডিফারেন্ট পিকচার দেন আপনি তো না অসাধারণভাবে বলেছেন। খুবই ভালো লাগলো। এখন আমি যদি আমার কিছু বলতে চাই, এখন আমাদের যে ২৫ মিনিট হয়ে গেছে অলরেডি। কথা বলতে, বলতে আমাদের কত কিছু বলার আছে। আমি এই লাইভটা হয়তো অল্প সময়ের জন্যই করব আরো আ আ আজকের জন্য। তবে সংক্ষেপে আমি বলব, রিয়েলিটি এক্সপ্রেশন এগুলো তো আসলে আ রিলেটিভ পার্সপেক্টিভ এবং বয়সের সাথে, সাথে পরিবর্তন হয়। তো আমি যখন সেই বয়সের কথা ধরি, যখন আমি ২০০৫ এ আসছি, যখন আমার জাস্ট ৩০ শেষ করে ৩১ এ পড়লাম আরকি। তখনকার অবশ্যই আমি কখনো আসলে বিদেশ যাইনি সত্যি কথা। আমার ইয়ার আগে এখানে কানাডাতেই আমার ১ম বিদেশ। ইটস ওয়ান্ডারফুল। আমাদের সবাই কিন্তু বিদেশে বিভিন্ন সবাই গিয়েছে। আমার বোন, আব্বা-আম্মা সবাই। কিন্তু আমারই কখনো কেন জানি যাওয়া হয়নি। এনিওয়ে আমি যখন আসলাম রিয়েলিটিতে অবশ্যই অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। অনেক কিছু আমি পেয়েছি, অবশ্যই পেয়েছি এবং ওইটা পাওয়ার কারণেই কিন্তু এখনো আছি এখানে, থাকছি। এখানে জীবনের মূল্যায়ন হয়। এখানে কোয়ালিটি অফ লাইফ থাকে। ইন a সেন্স যে আপনার জীবনের মূল্য আছে, আপনার স্বাস্থ্য, চিকিৎসা, পড়াশোনা অনেক কিছুই আছে যেটা আপনি আপনি পাবেন এবং আপনার সন্তানদের জন্য আপনি নিতে পারবেন এবং সুচিকিৎসা বলতে যা বোঝায়। আ অনেক হাই কোয়ালিটি ট্রিটমেন্ট, চিকিৎসা থেকে শুরু করে। এবং এই গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই আপনাকে অনেক টেক কেয়ার করবে। আপনাকে জীবনে দাঁড়ানোর জন্য অনেক কিছুই হেল্প আপনি এখানে পাবেন। তো এবং রাস্তাঘাট, খাওয়া-দাওয়া, পরিচ্ছন্নতা এগুলো তো সব আছেই। এগুলোর সাথে তো আমি যদি চিরাং ঢাকার পরে ঢাকায় চলে আসি, ঢাকার সাথে তো তুলনাই করা যাবে না, ইম্পসিবল। তো সেদিক থেকে তো আমার স্বপ্নের একটা এখানে যখন মাঝে মধ্যে বাই দ্যা ওয়ে ঢাকা এবং আমি যখন আসি আমার মনে হয় যেন একটা স্বপ্নের ছবির মতো একটা জায়গায় আছি সত্যি কথা। হ্যাঁ, তো সেগুলো আছে এবং আমাদের ক্যারিয়ার, টাকা-পয়সা আমি যা ছিল না ২ টো সুটকেস নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সেখান থেকে আমার এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা তো আমি বাংলাদেশে থাকলে সৎভাবে এটা আসলে আমার পক্ষে সম্ভব হতো না। সৎভাবে বাই দ্যা ওয়ে হালাল সৎভাবে। তো যেটা আমাকে কানাডার জীবন অনেক কিছু দিয়েছে এবং আমার মেয়ের আমার ২ মেয়ে আ তারা যে পড়াশোনা স্কুল এখন ইউনিভার্সিটি একজন যাচ্ছে, এখন একজন স্কুলে আছে। তারা যেভাবে বড় হচ্ছে সেটা সেই ধরনের পরিবেশ আমি দিতে পারতাম না। আ তো সেইগুলোর দিক থেকে আমার অনেক এক্সপেকটেশন এর অনেক কিছুই হয়েছে এবং শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আর আর অন্যদিকে কিছু ত্যাগ তিতিক্ষা তো থাকেই। বাবা-মা ছাড়া বা আত্মীয়স্বজনের সেই বা শৈশব কৈশোরের যে জায়গাগুলো কিংবা বন্ধু-বান্ধব ওদেরকে ছেড়ে থাকা। ওগুলো যে ত্যাগ তিতিক্ষা ওগুলো আছে। আবার সেই সাথে এখানেও অনেক চমৎকার অসাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে। তো সেটারই একটা আ কি বলবো কেমিস্ট্রি নিয়ে এই জীবনটা চলছে আরকি। তো রিয়েলিটি এন্ড এক্সপেকটেশন এর যদি কথাটা বলি যে আমি বলব আলহামদুলিল্লাহ আ অনেক কিছুই পেয়েছি। আবার অনেক ত্যাগ তিতিক্ষারও আ বাস্তবতা এখানে আছে। তো এটাই হচ্ছে আমার শর্ট অ্যান্সার। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আরো এটাতে এক্সপ্যান্ড করব। আজকে কিন্তু ২৯ মিনিট হয়ে গেছে। আমি জানি না আমরা আর কতটুকু কভার করব। সানজিদা আপু আপনি কি আরো আমার মনে হয় আমরা একটু টাচ করতে পারি এটা নিয়ে। আমরা তো আমাদের আশা, আমাদের এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি নিয়ে কথা বললাম। যেহেতু আমরা অ্যাকচুয়ালি সবাই এখন ডিজিটাল বিজনেসটা করছি, এইটুকু আমরা টাচ করতে পারি যে হোয়াট ট্রিগার্ড? কেন আমরা এই বিজনেসটা চুজ করলাম? সেটা আমরা একটু কভার করি। তাহলে আমার মনে হয় আমাদের অডিয়েন্স বেনিফিটেড হবে।
যারা আমরা ধরেন 18-20 বছর পরে এটা পেয়েছি আমাদের জায়গা থেকে, যারা হয়তো এই 1-2 বছরে এসছেন বাংলাদেশ থেকে, তাদের ওই লার্নিং কার্ভ এন্ড জার্নিটা আমরা হয়তো স্কুইজ করে একটু শর্টেন করতে পারবো, যে হ্যাঁ ওরা যদি 20 বছর থেকে এই শিক্ষা নিয়ে এটা বলে, তাহলে আমার 20 বছর অপেক্ষা করা লাগবে না, আই ক্যান ডু রাইট নাও। তো কায়সার ভাইয়ের কাছে চলে যাই ফার্স্টে আমি। অ্যাকচুয়ালি লেটস স্টার্ট ফ্রম ইউ, যে আপনি তো আপনার খুব ভালো ক্যারিয়ার ছিল, ইউ আর ডুইং অ্যামেজিং, আপনার আইটি ব্যাকগ্রাউন্ড এন্ড এভরিথিং। তো আপনি কেন এই ডিজিটাল বিজনেস শুরু করলেন, এন্ড ইউ আর ডুইং লাইক এ রক স্টার। সো আপনারটা একটু শুনি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চাকরি, আমার 26 বছরের চাকরি এবং সেটার একটা 12-13 বছরের একটা সাইড বিজনেসের একটা অভিজ্ঞতা আমার আছে। তো এই সমস্ত যা করেছি, চাকরি বলেন, কনসালটেন্ট বলেন, সব এবং সাইড বিজনেস সবকিছুরই প্রোস কনস আছে। তো আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, আমি যদি চাকরিজীবী হিসেবে, কিন্তু আপনি সবসময় চাকরিজীবীই থাকবেন। এট দ্য এন্ড কোনো কিছু আপনার না, এবং কোনো সময় আপনি লে অফও হয়ে যেতে পারেন। আমার জীবনে সেটা হয়েছে, 2008 সালে হয়েছে, 2014 সালে হয়েছে। অনেক কঠোর পরিশ্রম, অনেক কন্ট্রিবিউশন কোম্পানির জন্য দেওয়ার পরে এক সময় গেলাম, তাদের রিস্ট্রাকচারের কারণে আমি সহ আরো 100-200 জন সহ পুরো ডিপার্টমেন্ট হয়ে যায়। এরকম বড় বড় কোম্পানিতে 500-700-1000 মানুষ লে অফ হয়ে যায় 15-20 বছর চাকরি করার পর। তো আলটিমেটলি আপনার কিছু না। এবং কনসাল্টিং, আমি কনসালটেন্ট হিসেবেও ছিলাম, আমার সেলফ এমপ্লয়েড হিসেবে 10 বছর। আমি বড় বড় গভর্নমেন্ট, ফেডারেল, প্রভিন্সিয়াল, মিউনিসিপাল এবং বড় কোম্পানিতে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। তো সেটা আলটিমেটলি কন্ট্রাকচুয়াল। আপনি 6 মাস, 12 মাস, 24 মাস, তারপরে না আপনি সেট আপ করে দিলেন, থ্যাংক ইউ, বাই বাই। তো আলটিমেটলি আপনার কিছু না। তো আমার নিজস্বতা আমি তৈরি করতে চাচ্ছিলাম, যে আমার হবে কিছু একটা, আমার আইডেন্টিটি, আমার বিজনেস, এটা আমার পরিচয়। তো সেই বিজনেসের কথা চিন্তা করলেও, যেগুলো আমি অন্যান্য যেমন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেছি, কিংবা ইভেন অনলাইন বিজনেসও করেছি, রিয়েল এস্টেট বিজনেস করেছি, এখনো চলছে, এখন এমন না চলছে না সাইডে, কিন্তু সেগুলো প্রত্যেকটাই একটা প্রোস কনস আছে। একটা হচ্ছে যে আপনার লোকেশন হবে, এটা আপনার টাইম, লোকেশনে গিয়ে একটা হয়তো দোকান দিলেন, বা একটা জমি কিনলেন, বা বাড়ি কিনলেন, বা একটা ওয়্যার হাউস দিলেন, স্টক, সেগুলো আপনাকে লোকেশন স্পেসিফিক, আপনাকে সবসময় যেতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে, এবং আপনার বড় একটা ইনভেস্টমেন্ট করতে হয় ইনিশিয়ালি। হ্যাঁ, অনেক টাকা পুঁজির প্রয়োজন হয়ে পড়ে। এবং আপনার থার্ড হচ্ছে যে আপনার অনেক সময় দিতে হয়, 12, 14, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করতে হয় এই নতুন নতুন এই অন্যান্য যে বিজনেস গুলো আছে। এবং অনলাইন বিজনেস, যেটা শপিফাই, অ্যামাজন, ফেসবুক, সেগুলো তো আপনার প্রোডাক্ট কিনে আপনার স্টকে রেখে অনেক ইনভেস্ট করে এগুলো করতে হয়। তো যেগুলো আমি এখন যে বিজনেস মডেল, যেটা কম্বিনেশন অফ ই-কমার্স, drop shipping, affiliation marketing, and many other beautiful features of the automation, training, mentorship, coaching, ওগুলোতে এত ঝামেলা নাই, অল্প সময়, অল্প পুঁজি, এবং আপনি যে সবার বিজনেস মডেল সাপোর্ট নিয়ে, যে পুঞ্জীভূত কালেকটিভ নলেজ এবং এক্সপার্টিসের সাপোর্ট, মেন্টর, কোচ নিয়ে আপনি খুব সহজে করতে পারেন। সেটা আমার জীবনে একটা অদেখা একটা বিজনেস মডেল। আমি কখনোই আনফোরসিন, আমার জন্য কখনোই দেখি নাই, একটা নতুন, এটাকে বলে, আমি ভুলে গেছি বাংলাটা। যাক, তো সেই কারণে এই বিজনেস মডেলে আসা। তো সঞ্জয় আপু, আপনি বলতে পারেন, বা মেজামিন আপু, whoever wants to share. মেজামিন আপু শুরু করেন, কেন আপনি শুরু করলেন এই বিজনেসটা? জি, থ্যাংক ইউ আপু। আমার যাত্রাটা হচ্ছে যে, আমি যে ক্যারিয়ারে ছিলাম, আর্লি চাইল্ডহুড এডুকেশন, এটা আমি প্যাশন থেকে শুরু করেছি। কারণ আমি খুব ছোটবেলা থেকে বাচ্চাদের সাথে ওদের বড় হওয়াটা, এইসব ব্যাপারে আমি খুবই মানে আমার খুবই ইন্টারেস্ট ছিল। তো ওই জায়গা থেকে আমি এই ডেভেলপমেন্টাল স্টাডিজে যাই, এবং ওখানে পড়াশোনা করে এই ক্যারিয়ারটা আমি পার্সু করি। তো যেটা হয় যে, প্রথম মানে আমি যখন ইয়াং ছিলাম, মানে প্রথমে যখন শুরু করেছি, থ্যাংক ইউ আপু। তো যেটা হয় যে, তখন আমার অনেক ভালো লাগতো এবং আমি এনজয় করতাম। আই স্টিল ডু। হ্যাঁ, আমি বাচ্চাদের সাথে ওদের বড় হওয়াটা, ওদের চিন্তা ভাবনা, ওদের অ্যাট্রাকশন, ওদের যে কিউরিসিটি, ওদের যে থিঙ্কিং, এটা আমাকে খুবই মুভ করে। তো এটার কারণেই আমি কিন্তু ক্যারিয়ারটা শুরু করি।
এবং আমি খুবই এনজয় করতাম। কিন্তু একটা সময় আমি ফিল করলাম যে আমি প্রায় 18 বছর ফুল টাইম কাজ করেছি। বিশেষ করে লাস্ট 5 or 6 ইয়ার্স এ আমি ফিল করলাম যে আমি আসলে মেন্টালি এবং ফিজিক্যালি আস্তে, আস্তে এক্সহস্টেড হয়ে যাচ্ছি। আমি যেই এনার্জিটা আমি কাজে দেই, আমি বাসায় এসে তার কিছুই ধরে রাখতে পারি না। ইনফেক্ট আমি আমার ওন ছেলেকে মানে আমার বাচ্চাকেই আমি সময় দিতে পারছি না। মানে আমি এতটাই ড্রেন্ড যে আমি ওর সাথে একটু সুন্দর করে কথা বলা বা ওকে একটু সময় দেয়া বা ওকে একটু আদর করে ওর পাশে থাকা, এগুলো আমি পারছি না করতে। তো এটা আমার একটা বিশাল মেইন হোয়াই যে আম যে কারণে আমি অন্যদের বাচ্চাদেরকে আমি মানে সাপোর্ট দিচ্ছি, হেল্প করছি, সেটা আমার বাচ্চাকে আমি করতে পারছি না। তো এটার মানে এটা কিভাবে হলো? বা কেন আমি হতে দিচ্ছি? হ্যাঁ? আর দ্বিতীয়ত যেটা হয় যে আমাদের যে মানে আমার কাছে মনে হতো যে পরিমাণ কাজ আমাকে করতে হচ্ছে, সেই তুলনায় আমার পেটা মানে পেচেক টু পেচেক লিভিং যেটা বলে, মানে এত হিসাব করা এবং যখন মনে হতো যে বাবা-মাকে একটু দেখতে যাবো বা কোনো একটা ভ্যাকেশনে চিন্তা করছি, তখন আমার ওই সেভিংসটা নাই। তো এত হিসাব বছরের পর বছর করতে, করতে আমি আসলে টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কত? ভাই মানে আমি তো কোনো অংশে কম এফোর্ট দিচ্ছি না। শারীরিক বলেন, মানসিক বলেন, সবভাবেই আমি এফোর্ট দিচ্ছি। কিন্তু আমার সেভিংস কোথায়? আমার লাইফে আমি যে বছরে একটা ভ্যাকেশন দিব সেটার জন্য আমার মানে অনেক চিন্তা, অনেক ভাবনা। হ্যাঁ? আর প্রতি বছর তো আর আমরা বাংলাদেশে কয়জন মানুষ এফোর্ড করতে পারি? আমি যদি প্রতি বছরও না যাই, আমি যদি ৪ বছর বা ৩ বছর পরেও যাই, সেখানেও আমার সেভিংস কোথায়? কিভাবে আমি ওই টাকাটা ম্যানেজ তো এইসব ছোটখাটো জিনিসগুলো আমাকে প্রায়ই বদার করতো যে এটা কি লাইফ হতে পারে? যে এত হিসাব, এত কিছু মানে আমাকে করতে হচ্ছে। আর তারপরে যেটা মেইন ডিসিশন সেটা হচ্ছে যে আমি এত বছর কাজ করার পরে আমি একটা সুপারভাইজার লেভেলে ছিলাম। তো ওই পজিশনে থাকার পরে একটা সময় যখন আমার মনে হয়েছে যে আমি পার্ট টাইম করব। কারণ আমি আমার ছেলেটা বড় হচ্ছে, ও তো আমার একটাই ছেলে। ওকে আমি একটু সময় দিতে চাই। যখন আমি আমার ডিরেক্টরকে বললাম যে আমি পার্ট টাইম করতে চাই এই কারণে, তখন সে নারাজ। তখন সে বলতেছে, "না আমরা ম্যানেজ করতে পারব না। তুমি ফুল টাইমই করতে হবে।" যেখানে আমি এত They could বছর actually do it. They could actually do it, right? Part-time, just to me, right? সম্ভব। জি, যে তুমি আরেকজনকে আমার মতোই এরকম এক্সপেরিয়েন্স আরেকজনকেই তুমি পার্ট টাইম দাও, আমাকে পার্ট টাইম পজিশন দাও। তাহলেই তো সম্ভব। কারণ আমার তো একটা রিজন আছে। আমি আমার বাচ্চাটাকে একটু সময় দিতে চাচ্ছি। তার আফটার স্কুলও নাই। সে বাসায় এসে একদম একা। হ্যাঁ? তো বিফোর স্কুল, আফটার স্কুল থাকলেও ওখানে তো সে একটু কোম্পানি পাচ্ছে। এখানে বাসায় এসে সে একদম একা। সো এইসব জিনিসগুলো যখন আমি ৩-৪ বছর ড্র্যাগ করলাম, তখন আমার মনে হলো যে না, এনাফ ইজ এনাফ। আমাকে একটা কিছু করতেই হবে, সেটা যাই হোক। আমার কিন্তু কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড বা বিজনেসে কোনো পরিকল্পনা এরকম কিছুই ছিল না। কিন্তু একটা লক্ষ্য নিয়ে আমি শুরু করলাম যে আমাকে নিজের কিছু একটা করতে হবে। আমার নিজের কন্ট্রোল থাকতে হবে। কেন এত বছর, এত পরিশ্রম, এত কিছু করার পরেও আমি একটা ছোট্ট জিনিস চাচ্ছি, সেটাও আমি পাচ্ছি না। দেন আই হ্যাভ টু টেক মাই ওন কন্ট্রোল। এবং এটাই আমাকে যে যাই আছে মানে আমি বিজনেসটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আমি যেখান থেকে শুরু করেছি আমি অনেক কিছু জানি না। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। আমি মার্কেটিং এ আমার তেমন কোনো স্কিল নাই। আমি পুরা টিচিং প্রফেশন থেকে আসছি। ডেভেলপমেন্টাল স্টাডিজ এর বাচ্চাদের সাথে কিভাবে ওরা ডেভেলপমেন্টালি গ্রো করে সেটা নিয়ে করেছি। বাট এটা আমি জানি যে আমার নিজের কিছু একটা দরকার। আমার সময়ের কন্ট্রোল আমার দরকার। কারণ ইনাফ ইজ এনাফ। একটা মানুষের একটা মানে মানে ধৈর্যেরও একটা সীমা থাকে। আমি একদম টপে যে আর আমি পারছি না। I have done enough. যা হবে হবে। I have to start and I have to learn and I have to take the control of my life. এটাই আমাকে মানে মানে ইয়া করেছে যে I have to take my control of my life and my timing. That's all. Thank you, ভাইয়া। Thank you, আপু। এখানে আমি আসলে মেহজাবিন আপুর সাথে রিলেট করবো। আই থিঙ্ক অ্যাজ এ মম আমরা সবাই এটার থ্রুতে যাচ্ছি। ইমিগ্রেন্ট মাদার, ওয়ার্কিং মাদার আমরা যারা আছি সবাই এই গিল্টটা নিয়ে থাকি যে বাচ্চাদেরকে এনাফ আমরা কোয়ালিটি টাইম দিচ্ছি না, বিকজ উই হ্যাভ টু রান
the household, right? একজনের ইনকামে দেখা যাচ্ছে is not running smoothly, so wife step in করে যে okay, I am helping. But ওখানে আমাদের দেখা যাচ্ছে যে now we are compromising with the kids, with the family time এবং flexibility. আমি কাজ করছি, okay, কাজে একটা স্যালারি পাচ্ছি, ফিক্সড ক্যাজুয়াল, ওখানে কোনো নেগোসিয়েশন নাই। আবার যেই স্যালারিটা পাচ্ছি সেটাও আবার এনাফ না, আবার লাইফ ইজ গোয়িং অন, মানে যেইটুকু মিস আউট হয়ে যাচ্ছে সেটা কিন্তু মিস আউট হয়েই যাচ্ছে। বাচ্চারা গ্রো করে ফেলতেছে, এই টাইমটা আমরা ফেরত পাবো না। সো আই থিঙ্ক অনেক অনেক ইমিগ্রেন্ট মাউমের জার্নিটা কিন্তু সেম, যে আমরা অনেক সময়, আপনি তো বললেন আপনি প্যাশনের জায়গা থেকে আপনার জবটা করছিলেন, এরকম আমরা অসংখ্য মানুষ আছি যারা প্যাশনের জায়গা থেকেও জবটা করছি না, ইট জাস্ট ডুইং ফর দ্য সার্ভাইভাল অফ ইট। তো আমার ক্ষেত্রে আমি যদি বলি যে কেন আমি এই বিজনেসটা শুরু করলাম, আই ওয়ার্ক ফ্রম হোম, যেটা অনেকে ভাবে যে ইটস এ ব্লেসিং, মানে এর থেকে ভালো আর তুমি কি আশা করবা, ওয়ার্ক ফ্রম হোম, স্নো মারায় যাইতে হচ্ছে না কোথাও, জাস্ট কামিং অ্যান্ড ডুইং ফ্রম হোম। কিন্তু তারপরও আমি বলবো যে জব ইজ জব, ওয়েন ইউ আর ইন জব ইউ আর সেলিং ইউর টাইম, আপনার কোনো ফ্লেক্সিবিলিটি নাই। 8 to 4 your work time, 8 to 4 you're sitting on the desk, ব্রেক টাইম থাকবে 15 minutes 30 minutes, এন্ড ব্রেক টাইমের এমনও হয় যে 1-2 মিনিট এদিক ওদিক হলে সেটা নিয়েও কিন্তু আমাদেরকে কোচ করে যে মানে অ্যাডহিয়ারেন্সে থাকছো না, ইউ আর অফ দ্যাট। তো আমার জন্য ট্রিগারিং ছিল যে আমার বাচ্চা তখন ছোট বাচ্চা, ও 7 বছরের, হি ওয়াজ সিক ওয়ান ডে, অ্যান্ড আমি লিটারালি ওর থেকে 1 মিনিট অ্যাওয়েও ছিলাম না, আই ওয়াজ সিটিং ইন মাই অফিস রুম অ্যান্ড হি ওয়াজ জাস্ট সাইড হিয়ার। তো আমাকে কল করছে, মাম্মা কাম কাম, মানে ও আমাকে চাচ্ছে, স্কুলে যায়নি যেহেতু সিক ছিল, and I was having my headphone on me, or I was waiting for the permission from my TL যে I need to go, my kid is sick. But ওই পয়েন্ট আমাকে মানে রিয়েলাইজ করেছে যে আই এম নট ইন কন্ট্রোল, আই এম নট মানে ইন এ পজিশন যে আমি জাস্ট দৌড়ে যাবো আমার বাচ্চার কাছে। সো তখন মনে হচ্ছে আই হ্যাভ টু ডু সামথিং, আমি যদি কিছু না করি আই উইল বি ইন দিস ফর অ্যানাদার 5-10 years, মানে সিচুয়েশনটা চেঞ্জ হবে না, একই রকম থাকবে, টাইম চলে যাবে। তো দ্যাটস ওয়াই আই স্টার্টেড দিস ডিজিটাল বিজনেস। এবং আমি যদি বলি বিজনেস ব্যাকগ্রাউন্ড কি আমার ছিল, ইন এ সেন্স ছিল, কারণ আমার বাবা বিজনেসে ছিলেন, আমি নিজেও কিছু অনলাইন বিজনেস ট্রাই করেছি, didn't make it a big one but learned something. মার্কেটিং আমার খুবই ইন্টারেস্টেড জায়গা, সো আমি অলওয়েজ লার্নিং মোডে থাকি, আই লাভ দ্যাট, সেটা একটা পজিটিভ ছিল আমার জন্য। আর এই বিজনেসটা খুবই মানে বিগিনার ফ্রেন্ডলি, সো যে কেউ কিছু জানে না, বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, মার্কেটিং ব্যাকগ্রাউন্ড নাই, কোনো মানে ওই রকম অ্যাডভান্স স্কিল নাই, সে কিন্তু একদম শুরু থেকে শুরু করে ও সাকসেসফুল হতে পারে, এবং অনেক অনেক এক্সাম্পল এরকম আছে। তো তখন আমার মনে হচ্ছে ওয়াই ডোন্ট আই গিভ ইট এ ট্রাই, কারণ আমি আই থিঙ্ক আলহামদুলিল্লাহ অনেকের থেকে একটা বেটার পজিশনে আছি, মানে পজিশনে ইন মিনস যে আমার শেখার সময়টাও আছে, আমি বাসা থেকে একটা টাইম আমি অ্যাডজাস্ট করতে পারবো, এবং আমার ভিশন আছে, আমি চাইলে, আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ, অনেকের ক্ষেত্রে যেটা একটা বড় ব্যারিয়ার যে হাজবেন্ড চায় না, ওয়াইফ চায়, ডেসপারেটলি চায়, কিন্তু হাজবেন্ড চায় না। সো আমার হাজবেন্ডও সাপোর্টিভ ছিল, সো আই মেড দ্য ডিসিশন এন্ড আই স্টার্টেড দ্য বিজনেস, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, খুবই ভালো লাগলো, খুব হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সব কথা, অসাধারণ, খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের পর্ব অনেকটুকু সময় আমাদের গড়িয়ে গেল, 43 মিনিটস রাইট নাও। আমি জাস্ট শেষ করার আগে আমি আমার স্নেহময়ী বাবার একটা কমেন্ট আমি শেয়ার করতে চাই, এই মুহূর্তে উনি দেখছেন। আই লাভ ইউ বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। It's like amazing. My dad is my biggest and best cheerleader for আমার মা অবশ্যই। ওনার কমেন্টটা আমি পড়তে চাই। আমার বাবা লিখেছেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম কাইসার হুসাইন, Sanjida Hasnain and Mehjabin Sultana in this live session for sharing your valued and real life experience for the benefit of newcomers in online digital business. অসংখ্য ধন্যবাদ। উনি ঢাকায় বসে দেখছেন, উনি প্রায় 78-79 ইয়ার্স এজ, এই বয়সে উনি রাত জেগে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং কমেন্টও করছেন, এজন্য বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আর দুটো কমেন্ট শেয়ার করে শেষ করব। আমাদের যে মেহেদি আমার কোচ, আসসালামু আলাইকুম টিম, ইউ গাইজ আর ডুইং অসাম, খুব ভালো লাগলো। মেহেদি, কোচ মেহেদি, ওয়ান্ডারফুল।
আর আরেকজন আপা লিখেছেন ওয়েলকাম ওয়াচিং ফ্রম রেজাইনা মাশাআল্লাহ নাবিলা আশরাফ থ্যাংক ইউ নাবিলা That's wonderful. না আমি খুবই এক্সাইটেড অনেকে দেখছেন আমি দেখছি যে অনেকে লাইভে আছেন এবং অনেক সময় পরবর্তী দেখবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমি আপনাদের সবাইকে এবং আপনার যারা মেজবেন আপু এবং সঞ্জিদা আপু আমরা সবাই মিলে এটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো আপনার দর্শক শ্রোতা সবসময় আমাদের সাথে থাকবেন এবং ভেরি বিগ থ্যাঙ্কস টু অল এবং আমাদের পরবর্তী এপিসোড গুলো দেখবেন আমাদের বিজনেস পেজ গুলো ফলো করবেন ইনশাআল্লাহ কথা হবে এখন জাস্ট ক্লোজিং রিমার্ক হিসেবে সঞ্জিদা আপু বলবেন তারপরে মেহজাবেন আপু বলেন ক্লোজিং রিমার্ক আমি যদি বলি যে আপনি যদি ইমিগ্রেন্ট প্যারেন্ট হন আপনি একটা টাইমে রিয়েলাইজ করবেন অফকোর্স রিয়েলাইজ করবেন যে ইউ নিড সামথিং অফ ইউর ওন সো রাদার দেন ওয়েটিং অ্যান্ড ওয়াচিং আদার পিপল অ্যান্ড বিং স্কেপটিক্যাল আপনি ইনিশিয়েটিভ নেন ডোন্ট লিসেন টু আদার পিপল হু আর সেইং দিস অ্যান্ড দ্যাট আপনি নিজে ইনকোয়ার করেন নিজে ইনফরমেশনটা দেখেন দেন ডিসাইড মানে আপনার ডিসিশনটা যেন আপনার ইনফরমেশন পাওয়ার পরে বুঝে হয় এরকম না যে আমি ওর থেকে শুনেছি এটা বলেছে ওটা করেছে মানুষ কি বলবে ডোন্ট লিসেন টু দ্যাট because people are not paying your bills and people are not doing your life so আমাদের যে কারোর সাথে রিচ আউট করতে পারেন we are here to help আর আমি বলবো যে আপনারা যারা শুনলেন যে আমার গল্প থেকে যে আমি যখন শুরু করেছি আমার এই জার্নিটা আমি কিন্তু পারফেক্ট ছিলাম না আমি যে অবস্থায় ছিলাম যতটুকু পারতাম সেটা দিয়েই শুরু করেছি এবং আমার মনে একটা বিশ্বাস ছিল আমি যদি একটু একটু করে শিখি তাহলে আমিও পারবো হয়তো অন্যদের মতো তাড়াতাড়ি হবে না বাট হবে ইনশাল্লাহ সো আপনি যদি এই গল্পটা থেকে আপনার টেকওয়ে হচ্ছে যে আপনি যেখানে আছেন আপনি এখনই শুরু করতে পারেন যেভাবে আছেন সেভাবেই শুরু করতে পারেন কারণ আমরাও আপনার মতো এরকম নতুন ছিলাম আর আমরাও আস্তে আস্তে শিখেছি এখনো শিখছি যদি এই ব্যাপারে এই বিজনেসের ব্যাপারে কোনো রকমের সাহায্য প্রয়োজন হয় আমরা অবশ্যই আছি আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করে সিস্টেমটা কিভাবে কাজ করে অনলাইনে ইনকাম করা যায় সে ব্যাপারে সাহায্য করতে তো আনটিল দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম